শেখ হাসিনা সরকারের নানা কুকীর্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁস করেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 2014 সালের পর পুলিশ বাহিনীতে ব্যাপক রাজনৈতিক মেরুকরণ, নির্বাচনের আগের রাতে ব্যালট ভর্তি, আসাদুজ্জামান খান কামালের বাসায় রাতে বৈঠক, র্যাবের বন্দিশালা, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হত্যার নির্দেশ, ডিজিএফআই এর প্রস্তাবে সমন্বয়কদের আটক, ডিবি প্রধান হারুনকে স্বরাষ্ট্রমন্ত্রীর জিন ডাকা, জুলাই আন্দোলনের হত্যার নির্দেশ, মারণাস্ত্রের ব্যবহার সহ 15 বছরের দুঃশাসনের বর্ণনা দেন মামুন। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সময় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হন। এ সময় জুলাই হত্যাকাণ্ডের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, আমার 2023 সালের 11 জানুয়ারি অবসরে যাওয়ার কথা ছিল। আমাকে প্রথমে 13 বছর এবং পরে আরো 1 বছর আইজিপি হিসেবে এক্সটেনশন দেওয়া হয়। আইজিপি পদে পদোন্নতির জন্য সিনিয়র অফিসারদের মধ্যে গোপালগঞ্জ কেন্দ্রিক গ্রুপিং ছিল। 2014 সালের নির্বাচনের পর পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুলিশ বাহিনীতে ব্যাপক রাজনৈতিক মেরুকরণ হয় এবং গোপালগঞ্জ কেন্দ্রিক বলয় তৈরি হয়। পুলিশ অফিসাররা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে পড়ে। এসব কারণে সিনিয়র অফিসারদের পক্ষে পুলিশকে কন্ট্রোল করার সুযোগ সীমিত হয়ে পড়ে। জুলাই আন্দোলন প্রসঙ্গে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 16 জুলাইয়ের পর প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় রাত 9টায় কোর কমিটির বৈঠক হতো। 19 জুলাই সেখানে আন্দোলন দমানোর বিভিন্ন নির্দেশ দেওয়া হয়। ওখানে আমি নিজে ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব টিপু সুলতান ও রেজা মোস্তফা, পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম, ডিপি প্রধান হারুনুর রশিদ, র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল AKM আমিনুল হক, এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং ডিজিএফআই ও এনএসআই এর প্রধানরা উপস্থিত ছিলেন। রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন বলেন, সেখানে ডিজিএফআই থেকে প্রস্তাব দেওয়া হয় বৈষম্য বিরোধী আন্দোলনরত সমন্বয়কদের আটক করার জন্য। আমি বিরোধিতা করি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পরে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী সমন্বয়কদের আটক করে মানসিক নির্যাতন করা হয়, তাদের স্বজনদের তুলে নিয়ে আসা হয়। ডিবি প্রধান হারুনুর রশিদ এ দায়িত্ব পালন করেন। ডিবি প্রধান হারুনকে স্বরাষ্ট্রমন্ত্রী জিন ডাকতেন, কারণ সে সরকারের নির্দেশ পালনে পারদর্শী ছিল। সব জায়গায় তাকে দেখা যেত। আন্দোলনের এক পর্যায়ে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয়, যেটি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, 2024 সালের 18 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফোন কলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে পুলিশ লেথাল উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার শুরু করে। 18 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাকে ফোন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সাক্ষী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি 18 জুলাই দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে বসা ছিলাম। আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ফোন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সেই সময় অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার আমার সামনে উপস্থিত ছিলেন। আমি প্রলয় কুমার জোয়ারদারকে বললাম, স্বরাষ্ট্রমন্ত্রী এটি বলেছেন, বিষয়টি নিয়ে কি করা যায়। সে সাথে সাথে আমার রুম থেকে বের হয়ে যায়। পরে সে ডিএমপি কমিশনার সহ সারা দেশে তথ্যটি পাঠিয়ে দেয়। ওই দিন থেকে লেথাল উইপন ব্যবহার শুরু হয়। চাইনিজ রাইফেল LMG-তে এটি ব্যবহার শুরু হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এক্ষেত্রে অতি উৎসাহী ছিলেন। তিনি ছাড়াও আন্দোলন দমনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, মেয়র ফজলেনুর তাপস, ব্যবসায়ী ও উপদেষ্টা সালমান রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, মির্জা আজম, জাসদ নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মিলন সহ একাধিক রাজনৈতিক নেতা মারণাস্ত্র ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীকে প্ররোচিত করেছিলেন বলে সাবেক আইজিপি উল্লেখ করেন। আব্দুল্লাহ আল মামুন বলেন, 2024 সালের 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর থেকে এসে সংবাদ সম্মেলন করেন। এই সময় তিনি আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বললে সারা দেশে আন্দোলন তীব্র আকার ধারণ করে। 15 জুলাই ওবায়দুল কাদের ও নানক সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের দমনে যুবলীগ ছাত্রলীগ যথেষ্ট বলে বক্তব্য দেয়। এরপর 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনরতদের উপর নির্যাতন চালায়। এছাড়া আওয়ামী লীগের বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরা ভূমিকা রাখে। এভাবে সময় পার হচ্ছিল।
4 আগস্ট বেলা 11টায় আমাকে গণভবনে ডাকা হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা, 3 বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সব গোয়েন্দা সংস্থার প্রধান সহ 27 জন উপস্থিত ছিলেন। মিটিংয়ে গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট পেশ করার পর অবস্থার অবনতির খবর পাওয়া যায়। তখন মিটিং স্থগিত করা হয়। পরে আমি অপারেশন কন্ট্রোল রুমে যাই। সেখানে সিদ্ধান্ত হয় 5 আগস্ট ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে রাজধানীর প্রবেশ পথে সেনাবাহিনীর সঙ্গে পুলিশ প্রতিরোধ করবে। পরদিন সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে যাই। দুপুর 12টা থেকে 1টার দিকে জানতে পারি শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেবেন, উল্লেখ করেন আব্দুল আল মামুন। রাজসাক্ষী আব্দুল আল মামুন আরো বলেন, 5 আগস্ট বিকেল 5টার পর আমাকে ও এসবি প্রধান মনিরুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে উদ্ধার করতে হেলিকপ্টার পাঠায় সেনাবাহিনী, সঙ্গে আরো 2 জন ছিল। পরদিন 6 আগস্ট আমাকে আইজিপি পদ থেকে বাতিল করা হয়। আমি ক্যান্টনমেন্টে আটকা ছিলাম। 4 সেপ্টেম্বর আমাকে আটক দেখানো হয়। জবানবন্দিতে আব্দুল আল মামুন বলেন, 27 জুলাই পরিস্থিতি পর্যবেক্ষণে আমি নারায়ণগঞ্জ যাই। পথে যাত্রাবাড়ি থামলে ওয়ারি জোনের ডিসি ইকবাল আমাদের ছবি দেখিয়ে বলে, স্যার একটা গুলি করি, একটা মরে, বাকিরা যায় না। আব্দুল আল মামুন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একজন পুলিশ প্রধান হিসেবে আহত ও হত্যার ঘটনায় আমি লজ্জিত ও অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থনা করছি। ট্রাইব্যুনালে সাক্ষীদের উপস্থিতিতে যে নৃশংসতার বর্ণনা দেখেছি তাতে আমি রাজসাক্ষী হওয়াটা যৌক্তিক মনে করেছি। কান্নারত অবস্থায় সাবেক এই আইজিপি বলেন, ট্রাইব্যুনালে স্বজন হারানো পিতামাতার আহাজারে লাশ হত্যার পর নৃশংসভাবে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখে আমি ব্যথিত, লজ্জিত ও অনুতপ্ত এবং আমি ক্ষমা প্রার্থনা করছি। জবানবন্দিতে চৌধুরী আব্দুল আল মামুন বলেন, আমি স্বীকার করছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে এই গণহত্যা সংঘটিত হয়েছে। আমি গণহত্যার শিকার প্রত্যেকের পরিবার, আহত ব্যক্তি, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, আমি 36.5 বছর পুলিশে চাকরি করেছি। পুলিশের চাকরি খুবই ট্রিকি চাকরি। সবসময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে। চাকরি জীবনে আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ আসেনি। আমি সবসময় যথেষ্ট মানবিকতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে এত বড় গণহত্যা আমার দায়িত্বকালে সংঘটিত হয়েছে, তার দায় আমি স্বীকার করছি। আমার সত্য বর্ণনার মাধ্যমে সত্য উদ্ঘাটন হলে আল্লাহ যদি আমাকে আরো হায়াত দান করেন, বাকি জীবনে কিছুটা হলেও অপরাধবোধ থেকে মুক্তি পাবো। রাতে 50% ব্যালট বাক্স ভর্তির পরামর্শ জাবেদ পাটোয়ারি। রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন আদালতে বলেন, আমি জানতে পারি জাবেদ পাটোয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে 50% ব্যালট ভর্তি করে রাখার পরামর্শ দেন। সরকারের পক্ষ থেকে সে মোতাবেক ডিসি, এসপি, ইউএনও, এসিলেন্ট, ওসি এবং দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী উপরোক্ত কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা তা বাস্তবায়ন করেন। জবানবন্দিতে রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি সাবেক আইজিপি, বর্তমানে অবসরে। এই মামলায় আসামি হিসেবে জেল হাজতে আছি। আমি 1986 ব্যাচের পুলিশ কর্মকর্তা হিসেবে 1989 সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করি। আমি আইজিপি হওয়ার পূর্বে ঢাকা রেঞ্জের ডিআইজি, সিআইডি প্রধান, র্যাব মহাপরিচালক এবং সর্বশেষ আইজিপি হিসেবে দায়িত্ব পালন করি। 2022 সালের 30 সেপ্টেম্বর থেকে 2024 সালের 6 আগস্ট পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করি। আমাকে এই মামলায় গ্রেপ্তারের পর আমি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানে ইচ্ছুক হলে গত 24 মার্চ তদন্তকারী কর্মকর্তা আমাকে বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের কাছে পাঠান। আমি সেদিনই তার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করি। পরবর্তীতে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর আমি দোষ স্বীকার করে পূর্ণাঙ্গ সত্য প্রকাশের অঙ্গীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার আবেদন করি। ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেন। আমি আজকে পূর্ণাঙ্গ সত্য প্রকাশে অঙ্গীকার পূরণের লক্ষ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করছি। সাক্ষী আব্দুল আল মামুন বলেন, 2020 সালের 14 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আমি র্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পালন করি। র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় আমি জানতে পারি র্যাবের হেডকোয়ার্টার কর্তৃক পরিচালিত উত্তরাস্থ র্যাব 1-এর কম্পাউন্ডের ভিতরে টিএফআই সেল বা টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল নামে একটি বন্দিশালা ছিল। অন্যান্য র্যাব ইউনিটের অধীনে আরো অনেকগুলো বন্দিশালা ছিল। এসব বন্দিশালায় রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এবং সরকারের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তি
ব্যক্তিদেরকে আটক রাখা হতো, নির্যাতন করা হতো, যা একটি কালচারে পরিণত হয়েছিল। অপহরণ, গোপন বন্দিশালায় আটক, নির্যাতন এবং ক্রস ফায়ারের মাধ্যমে হত্যার মতো কাজগুলো র্যাবের এডিজি এবং র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালকরা সমন্বয় করতেন। র্যাব কর্তৃক কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা, আটক রাখা কিংবা হত্যা করার নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো বলে শুনেছি। এই নির্দেশনাগুলো তদানীন্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের মাধ্যমে আসতো বলে জানতে পারি। এই নির্দেশনাগুলো চেইন অব কমান্ড ভঙ্গ করে সরাসরি এডিজি এবং র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালকদের কাছে পাঠানো হতো। মামুন বলেন, আমি র্যাবের ডিজি হিসেবে যোগদানের সময় আমার পূর্ববর্তী র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ আমাকে জানান, টিএফআই সেলে ব্যারিস্টার আরমান বন্দী আছে। আমি যোগদানের পর র্যাব ইন্টেল ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাসিমও আমাকে বিষয়টি নিশ্চিত করেন। র্যাবের এডিজি এবং র্যাবের গোয়েন্দা বিভাগে সাধারণত সেনাবাহিনীর অফিসার থেকে নিয়োগ করা হতো। টিএফআই সেলে ব্যারিস্টার আরমানের বন্দী থাকার বিষয়টি তদানীন্তন প্রধানমন্ত্রীর সামরিক ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকীর কাছে একাধিক উপস্থাপন করি এবং এই ব্যাপারে সিদ্ধান্ত জানতে চাই। তিনি আমাকে পরে জানাবেন মর্মে অবহিত করেন, কিন্তু পরবর্তীতে তিনি আর কোনো সিদ্ধান্ত জানাননি। আমি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে আসার সময় পরবর্তী মহাপরিচালক খুরশিদ হোসেনকে ব্যারিস্টার আরমানের বিষয় সম্পর্কে অবহিত করি। র্যাব অফিসারদের মধ্যে অ্যাডিশনাল এসপি আলেপ উদ্দিন ও এসপি মহিউদ্দিন ফারুকী নামে দুজন অফিসারকে আমি চিনতাম, যারা বন্দীদের অপহরণ, নির্যাতন এবং হত্যার মতো কাজে বিশেষ পারদর্শী ছিল। আমার দায়িত্ব পালনকালে যদিও আমি র্যাব কর্তৃক মানুষকে বিনা বিচারে আটক, নির্যাতন এবং কাউকে ক্রস ফায়ারে হত্যা করার মতো বিষয়গুলো জানতাম, কিন্তু আমি কোনো তদন্ত করিনি বা এগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করিনি। এসব ব্যাপারে সিদ্ধান্তগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আসতো এবং অধিকাংশ ক্ষেত্রে চেইন অব কমান্ড মানা হতো না। র্যাবের এসব কার্যক্রমের কারণে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক র্যাব বাহিনীর উপরে এবং আমি সহ সাবেক কয়েকজন র্যাব কর্মকর্তার উপর স্যাংশন আরোপ করা হয়। 2024 সালের জুলাই আন্দোলন শুরু হওয়ার পর দেশব্যাপী সেনা মোতায়েন হয়, যোগ করেন আব্দুল্লাহ মামুন। আব্দুল্লাহ মামুন বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি 1990 সালে সুনামগঞ্জের শাল্লা উপজেলা চেয়ারম্যান ছিলেন।